আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম চুজিং সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। চুজিং সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্বে আমরা যে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব সেগুলো হলো সাবজেক্ট, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ফ্রেজ, prepositional phrase, kinds of sentences, clause marker, conjunction and clause. তাহলে চলো শুরু করা যাক আজকের টপিকটা। যেহেতু আজকের সমস্ত বিষয়গুলো সেন্টেন্স নিয়ে, তাহলে শুরু থেকেই করা যাক। কি বলো? আমরা জানি সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা শুনতে শুনতে তোমাদের কান ভারী হয়ে আছে জানি, তারপরও বলবো মনোযোগ দিয়ে কয়েক মিনিট কথা শুনো, দেখবে আজকেই ইংলিশ অনেকখানি শিখে ফেলেছো, এটা আমার প্রমিস। তো যেটা বলছিলাম, সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা কথা বলে রাখা ভালো, অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো আমরা সংক্ষেপে বলতে পারি সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট কি আমরা জানি, তাই এখানে আর বলবো না, কথা হবে শুধু ভার্ব নিয়ে। আমরা জানি ভার্বের বাংলা হলো ক্রিয়া। বাংলায় ক্রিয়া দুই প্রকার, প্রথমটা হলো সমাপিকা ক্রিয়া আর দ্বিতীয়টা হলো অসমাপিকা ক্রিয়া। কোনো সংজ্ঞা দিচ্ছি না, সরাসরি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আসো। একটি হলো আমি ঘুমাই, আর আরেকটি হলো আমি ঘুমাতে অথবা আমি ঘুমিয়ে। আমি ঘুমাই বললে আর কিছু জানার ইচ্ছা থাকে না, কিন্তু ঘুমাতে বা ঘুমিয়ে বলে প্রশ্ন থেকে যায়, ঘুমাতে বা ঘুমিয়ে আমি কি করলাম? আমি কি ঘুমিয়েই শেষ, নাকি আমি ঘুমাতেই পারলাম না? আমি কি করছি তা ক্লিয়ার না। তাহলে প্রশ্ন হলো বাক্যটি কোন ক্রিয়া দ্বারা সম্পূর্ণ হলো, ঘুমাই নাকি ঘুমাতে বা ঘুমিয়ে দিয়ে? তুমি অবশ্যই বলবে ঘুমাই দ্বারা। তার মানে হলো যাকে দিয়ে বাক্য তার অর্থ সম্পূর্ণ করলো তাকে সমাপিকা ক্রিয়া বলে, আর যে অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। এখন আসি এদের ইংলিশ নামটা নিয়ে। এদের ইংলিশে কি বলে? সমাপিকা ক্রিয়াকে বলে ফাইনিট ভার্ব আর অসমাপিকা ক্রিয়াকে বলে নন ফাইনিট ভার্ব। তাহলে আমি যদি বলি সাবজেক্টের পরে যে ক্রিয়া ইংলিশে ছিল সেটা হলো ফাইনিট ভার্ব, তাতে কি কোনো প্রবলেম আছে কারো? আশা করি নাই, কারণ তুমি এখন পর্যন্ত বুঝতে পারছো সেন্টেন্স হতে হলে সাবজেক্টের পরে যাকে লাগে সে হলো ফাইনিট ভার্ব, অর্থাৎ সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। এখন আসি তুমি ইংলিশে কিভাবে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব চিনবা তা নিয়ে। সহজভাবে মনে রাখবা দুনিয়াতে যত ভার্ব তুমি দেখো, শুনো, বলো এবং লিখো সব ভার্বই ফাইনিট ভার্ব, শুধু তিনটি ছাড়া। কথা হলো সেই তিনটি তাহলে কি? সহজ উত্তর নন ফাইনিট ভার্ব। তাহলে কেউ তোমাকে যদি প্রশ্ন করে ফাইনিট ভার্বের সংখ্যা দুনিয়াতে কতটি, উত্তর হবে অসংখ্য। যদি বলে নন ফাইনিট ভার্বের সংখ্যা দুনিয়াতে কতটি, তাহলে কি বলবা? বলবা মাত্র তিনটি। সেগুলো কি কি তাহলে দেখা যাক। 1. টু প্লাস ভার্বের বেস ফর্ম। 2. ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি। 3. ভার্বের V3 যাকে আমরা পাস্ট পার্টিসিপল নামে জানি। খেয়াল করো, ফিনিশটা হলো ফাইনিট ভার্ব, আবার প্রিপেয়ারটাও ফাইনিট ভার্ব, কারণ এর আগে টু নাই, এর সাথে আইএনজি নাই এবং এটা ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল না। তাহলে যদি এদের আগে টু, এদের সাথে আইএনজি এবং এদের V3 বা পাস্ট পার্টিসিপল করা হয়, তাহলে তারা নন ফাইনিট ভার্ব হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, এদের পূর্বে মানে এই তিনটি নন ফাইনিট ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যদি থাকে তাহলে তারা ফাইনিট ভার্ব হয়ে যাবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? ফাইনিট ভার্বকে তিন ভাবে নন ফাইনিট ভার্ব করা যায়, আবার নন ফাইনিট ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসিয়ে এদের আবার ফাইনিট ভার্ব করে ফেলা যায়। এবার আসো ছোটবেলার একটি এক্সাম্পল নিয়ে কথা বলা যাক। খেয়াল করো, বাক্যটিতে আই হলো সাবজেক্ট, শুধু গো হলো ফাইনাইট ভার্ব। আইএনজি যুক্ত করে একে নন ফাইনাইট ভার্ব করা হয়েছে, আবার এর আগে একটি অক্সিলারি ভার্ব বসিয়ে একে ফাইনাইট ভার্ব করা হয়েছে। মানে এটা এখন একটি সম্পূর্ণ সেন্টেন্স হয়ে গেল, কারণ তুমি আগে থেকেই জানো সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমরা আছি, যেটা বুঝবা না সেটা কমেন্ট বক্সে লিখে দিবা। প্রতি সপ্তাহে লাইভ ক্লাসে সেগুলো নিয়ে কথা হবে। এবার আসো আরো একটি মজার বিষয় নিয়ে কথা বলি। দেখো, তোমাকে একটি বাক্য দেয়া আছে, এই বাক্যে আই হলো সাবজেক্ট, স্টাডি হলো ফাইনিট ভার্ব, আইএনজি যুক্ত করে একে নন ফাইনিট ভার্ব করা হলো, আবার অক্সিলারি বসিয়ে একে ফাইনিট ভার্ব করে ফেললাম। সুতরাং এটি এখন একটি সেন্টেন্স, কারণ আগেই বলেছি সাবজেক্ট
প্লাস ফাইনাইট ভার্ব মানে সেন্টেন্স। এখন প্রশ্ন করতে পারো, যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটি কি হবে? মনে রাখবা, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেখানে থাকে না তাকে ফ্রেজ বলে। তাহলে যদি বলা হয় স্টাডিং ইন মাই ক্লাসরুম, তখন এটা একটা ফ্রেজ। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ কি? প্রেপোজিশনাল ফ্রেজ হলো যে ফ্রেজটির শুরুতে একটি প্রেপোজিশন থাকে, যেমন ইন মাই ক্লাসরুম, অন দ্য টেবল এবং ইন দ্য ফিল্ড। এর সবগুলো হলো প্রেপোজিশনাল ফ্রেজ, কারণ এগুলোর শুরুতে একটি প্রেপোজিশন আছে। এখন কথা হচ্ছে, এত ফ্রেজ থাকতে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ নিয়েই কেন কথা বলছি? কারণ মনে রাখবা, প্রেপোজিশনাল ফ্রেজ কখনো কোনো বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হতে পারে না। এটা বাক্যে আমরা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করি আর কিছু না। একে বাদ দিলে বাক্যের কোনো ক্ষতি হবে না, কারণ তুমি ভালো করেই জানো সেন্টেন্স হতে হলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ছাড়ার কিছু লাগে না। তাহলে তোমার সর্বপ্রথম কাজ হলো কোনো বাক্য সলভ করার পূর্বে ওই বাক্যের প্রেপোজিশনাল ফ্রেজগুলোকে আগে কেটে ফেলা, বাক্যটাকে ছোট করার জন্য। তাহলে দেখবা বাক্যে থাকা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে সহজেই তুমি খুঁজে বের করতে পারবা। এবার আসো একটি রিয়েল কোশ্চেন নিয়ে আলোচনা করি, যেভাবে পরীক্ষায় আসে। সেগুলোকে আমরা কিভাবে সলভ করব তা জেনে নিই। তোমাকে যে বাক্যটা দেয়া হলো সেখানে তোমার প্রথম কাজ হলো প্রেপোজিশনাল ফ্রেজগুলোকে কেটে ফেলা। তাহলে খেয়াল করো কি কি কাটা যাচ্ছে। অফ আমেরিকান চিলড্রেন, অফ সার্চিং, ফর ইস্টার্ন এগস এবং বিফোর বাই দেয়ার প্যারেন্টস। এদের আমরা কেটে ফেললাম কারণ এরা প্রেপোজিশনাল ফ্রেজ। এবার খেয়াল করো বাকি যে শব্দগুলো আছে সেখানে হিডেন হলো নন ফাইনাইট ভার্ব। মনে রাখবা, ফাইনাইট ভার্বের পরে যে থাকে তাকে বলা হয় ফাইনাইট ভার্বের অবজেক্ট, আর নন ফাইনাইট ভার্বের পরে যে থাকে তাকে বলা হয় নন ফাইনাইট ভার্বের অবজেক্ট। সুতরাং হিডেন এবং দ্য নাইট দুটোই বাদ যাবে। তাহলে দেখো বাক্যটা কত ছোট হয়ে গেল। এবার এই বাক্যে সাবজেক্টটা তুমি সহজেই দেখতে পাচ্ছ। মিলিয়নস হলো এই বাক্যের সাবজেক্ট আর দ্য কাস্টমস হলো অবজেক্ট। তাহলে সহজেই বুঝতে পারছো এই শূন্যস্থানে একটি ফাইনাইট ভার্ব বসবে। তাহলে আসো অপশনগুলো নিয়ে কথা বলা যাক। কোনটা হবে, কেন হবে, আর কোনটা হবে না, কেন হবে না। অপশন এ হবে না কারণ নন ফাইনাইট ভার্ব। অপশন বি হবে না কারণ সাবজেক্ট হলো প্লুরাল আর এনজয়স হলো সিঙ্গুলার। অপশন সি হবে না কারণ অতিরিক্ত কথা হু দেয়া আছে। আমাদের শুধু ফাইনাইট ভার্ব লাগবে, তাই এটা বাদ। সুতরাং আনসার হবে অপশন ডি। আশা করি প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো। এরকম প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা তোমরা চেক ইউরসেলফ এ থাকা প্রশ্নে পাবা। সো পরীক্ষায় যদি ভালো করতে চাও তাহলে বারবার ভিডিওটা দেখে ক্লিয়ার হও আর বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত সাফল্য তুমি পাবা। এবার আসো সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে কথা বলি। সেন্টেন্স 3 প্রকার, 5 প্রকার দুটোই হতে পারে, কিন্তু প্রশ্ন যদি ভালোভাবে সমাধান চাও তাহলে 3 প্রকার ধরাটাই ভালো। খেয়াল করো, সিম্পল সেন্টেন্স মানে হলো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব। কিন্তু পার্থক্য হলো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার থাকে আর কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন থাকে। এখন তোমাকে চিনতে হবে কোনগুলো ক্লজ মার্কার আর কোনগুলো কনজাংশন। সেগুলো আমাদের ওয়েবসাইটে ভিডিওটার নিচে দেয়া আছে, দেখে নিও। তাও আমি একটু সংক্ষেপে বলি। অ্যান্ড অর, বাট নর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, সো ইয়েট, আদারওয়াইজ, এগুলো হলো কনজাংশন। আর বাকি সবগুলো হলো ক্লজ মার্কার, যেমন WH ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন, কানেক্টরস, যেগুলো তুমি HSC লেভেলে পড়ে এসেছো। তবে একটা কথা বলে রাখি, সব সময় মনে রাখবা ক্লজ মার্কার বা কনজাংশন থাকলেই তাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বলে না। সেখানে অবশ্যই দুটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। স্ট্রাকচারগুলোর দিকে তাকাও, বুঝতে সহজ হবে, আরো ভালো করে বুঝতে পারবা। একটি বাক্য তোমাকে দেয়া আছে, দেখো। এই বাক্যে অলদো ফ্যাসিনেটিং এই অংশে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি আছে? নাই, তাই এটা হলো ফ্রেজ। পরের অংশে খেয়াল করো, দ্য বুক হলো সাবজেক্ট আর ইজ হলো ফাইনাইট ভার্ব। মাত্র একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব পাওয়া গেল, মানে এটা হলো সিম্পল সেন্টেন্স, যদিও এখানে একটি ক্লজ মার্কার অলদো আছে। আশা করি এই খুঁটিনাটিগুলো তোমার ক্লিয়ার। এবার এখান থেকে একটা বিষয় তোমার ভালো করে জানা থাকা দরকার, সেটা হলো খেয়াল করো একটা ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ মার্কার বা কনজাংশন লাগে না। কখন লাগে? যদি দুটি ফাইনাইট ভার্ব থাকে। এর মানে কি বুঝতে পারছো? ফাইনাইট ভার্ব একটি হলে ক্লজ মার্কার বা কনজাংশন লাগে না, আর দুটি ফাইনাইট ভার্ব হলে একটি ক্লজ মার্কার বা কনজাংশন লাগে।
এর মানে হলো ক্লজ মার্কার বা কনজাংশন সবসময় ফাইনাইট ভার্ব থেকে একটি কম হবে। আরও সহজ করে বললে একটি ফাইনাইট ভার্ব এরপরে আরেকটি ফাইনাইট ভার্ব থাকলে বা বসাতে হলে ক্লজ মার্কার বা কনজাংশন লাগবে। আশা করি এই বিষয়টাও তোমার ক্লিয়ার। এবার আসি ক্লজ নিয়ে। ক্লজের বাংলা হলো বাক্যাংশ, মানে বাক্যের ছোট ছোট অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। মনে করে দেখো, সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ আর কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি। তার মানে এই ক্লজ দুই প্রকার, একটি হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সহজভাবে বললে বলা যায় ক্লজ মার্কার দ্বারা যুক্ত অংশটুকুই হলো সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবা, এই সাবঅর্ডিনেট ক্লজের বাক্যে কোনো দরকার নাই। যার দরকার এবং যাকে ছাড়া বাক্য হবে না সে হলো প্রিন্সিপাল ক্লজ। আশা করছি আজকে সমস্ত বিষয় তোমার ক্লিয়ার। তারপরও যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমাদের দেওয়া চেক ইউর সেলফের প্রশ্নগুলো বারবার সমাধান করো, সাথে ব্যাখ্যাগুলো পড়ে নাও। আশা করি তোমার সফলতা আসবেই।